নমস্কার। সাহিত্য সংস্কৃতি অনুষ্ঠানের আরও একটি আয়োজনে আপনাদের প্রত্যেককে স্বাগত জানাই। আমাদের প্রত্যেকের জীবনে সুখ এবং দুঃখ নিরন্তরভাবে আজন্মকাল ধরে বয়ে চলেছে। সকলের কাছে এটি হয়তো সহজগম্য নাও হতে পারে, কিন্তু আমাদের আশেপাশে এমন অনেক মানুষ রয়েছেন যারা দুঃখের গ্লানির পাহাড় জয় করে আমাদের আলোর এক নতুন দিশা দেখাতে পারেন। আমরা তাদের কাছে শিখতে যাই জীবন রহস্য। আমরা আজকের এই আলোচনায় এমন একজন ব্যক্তিত্বকে নিয়ে কথা বলবো যিনি সময়ের রঙ্গমঞ্চে নিজের জীবনের কালি দিয়ে লিখে গেছেন ব্যতিক্রমী কিছু আখ্যান। আমরা কথা বলবো গিরিশচন্দ্র ঘোষকে নিয়ে, এবং গিরিশচন্দ্র ঘোষকে নিয়ে আলোচনা করার জন্য তথা বিশদে জানার জন্য আমরা আজকে যার মুখাপেক্ষী হয়েছি, উনি এই রাজ্যের প্রথিতযশা নাট্য নির্দেশক ও অভিনেতা শ্রী সঞ্জয় কর মহাশয়। আপনাকে স্বাগত আজকের এই অনুষ্ঠানে। নমস্কার। প্রথমেই স্যার, যে বিষয়টি জানতে চাইব আপনার কাছে, গিরিশচন্দ্র ঘোষ, ওনার জন্ম, ওনার জীবনী। বাংলা থিয়েটারের জন্মলগ্ন থেকেই নানা অলিগলি পথ ঘুরে এসে যখন একটা প্রশস্ত রাস্তায় দিশা পেল, এবং সেই প্রশস্ত রাস্তাটি যিনি তৈরি করলেন পরবর্তী প্রজন্মের জন্যে, বহু প্রজন্মের জন্যে, বাংলা থিয়েটারের জন্যে, তিনি আর কেউ নন, তিনি হচ্ছেন গিরিশচন্দ্র ঘোষ। সময়টা একদমই ঊনবিংশ শতাব্দীর একেবারে গোড়ার দিকে, 1800 শতাব্দীর শুরুর দিকে। 28শে ফেব্রুয়ারি 1844-এ তার জন্ম। একটা মধ্যবিত্ত পরিবারে তার বাবা ছিলেন হিসাব রক্ষক একটা ব্রিটিশ ফার্মের, এবং অষ্টম সন্তান হিসেবে তার জন্ম। তার ভাই বোনদের মধ্যে তিনি ছিলেন অষ্টম, সবার ছোট, এবং ছোট বয়সেই তার পিতার মৃত্যু হয়। এবং পিতার মৃত্যুর পরে সবচেয়ে বড় যে ঘটনাটা ঘটল সেটা হচ্ছে যে সংসারের টালমাটাল অবস্থা, আর্থিক দৈন্যতা ইত্যাদির মধ্যে উনি এমন একটা কুসঙ্গে পড়লেন যার জন্য বকে যাওয়া যাকে বলে, এই অবস্থা হয়ে গেল তার। তাকে দিয়ে কোনো কাজ আর হবে ভবিষ্যতে সেই আশা পরিবারের সবাই ছেড়ে দিয়েছিলেন প্রায়। এবং 1862-তে উনি প্রবেশিকা পরীক্ষা দিয়েছিলেন, অকৃতকার্য হন। প্রবেশিকা মানে আমাদের এখনকার স্কুল ফাইনাল, মাধ্যমিক, এই ধরনের একটা পরীক্ষা। এরপরে বাবার যেহেতু হিসাব রক্ষার কাজ করতেন, সেই সুবাদে তিনিও ওই হিসাব রক্ষণাবেক্ষণের জন্য একটা ফার্মে কাজ গ্রহণ করেছিলেন। এবং তখন তার ওই যে জায়গায় জায়গায় আখড়া দল বলে যেগুলো, গানের দল, সেই দলগুলোর সঙ্গে ঘুরে ঘুরে কিছু কিছু অনুষ্ঠান বিভিন্ন জায়গায় করেছেন, এবং সেখান থেকেই তার অভিনয়ের প্রতি আস্তে আস্তে আকর্ষণটা বাড়ে। বাগবাজারে তো ওদের বাড়ি, কলকাতার বাগবাজার তো গিরিশচন্দ্র ঘোষের জন্যেই বিখ্যাত, বাগবাজারের গিরিশচন্দ্র। তো ওই সময় মাথার মধ্যে এলো যে আমরাও নাটক করব, আমরাও থিয়েটার করব, এবং বাগবাজারের কিছু বন্ধুবান্ধবকে জুটিয়ে উনি বাগবাজার অ্যামেচার থিয়েটার দল তৈরি করলেন 1864-66 এই সময়টাতে। এবং কিছুদিন করার পরেই উনি বুঝলেন যে এরা যাদেরকে নিয়ে আমি কাজ করতে গেলে আমাকে আরও শিক্ষার দরকার, আরও মানে প্রস্তুতির দরকার, এবং ক্ষেত্রটাকে আরও একটু বড় করা দরকার। এবং তখনই 1872 সালে ন্যাশনাল থিয়েটার করলেন। আচ্ছা। কিন্তু এই যে পথটা, এর যে পরিপ্রেক্ষিতটা, যেখানে এসে গিরিশচন্দ্র নাটকের এই হালটা ধরলেন, তার আগে আমাদের নাটকের ছবিটা কেমন ছিল আমাদের বাংলা থিয়েটারে, এটা তো তোমাদের নিশ্চয়ই জানা আছে।
যে আমাদের সংস্কৃত নাটকের তো একটা বিরাট সমৃদ্ধ একটা ভান্ডার আমাদের রয়েছে, এবং তারপরে এখানে মুসলিম যে শাসকরা এসেছিলেন সেই সময় আমাদের ওই নাটক চর্চা, থিয়েটার চর্চা, সংস্কৃত নাট্য চর্চা বিশেষ করে খুব ব্যাহত হয়, এবং পরবর্তীকালে চৈতন্যদেব এবং তার পরবর্তীকালে সেটা আস্তে 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 আমাদের যাত্রা ইত্যাদি যে আমাদের ঐতিহ্য নিয়ে যে এগুলো গড়ে উঠেছিল, আমাদের যে লোকনাট্যগুলো, লোকশিল্পগুলো, সেগুলো তখন খুবই ছিল। গ্রামে গঞ্জে মানুষ যাত্রা দেখতেন, পালাগান দেখতেন, নিমাই সন্ন্যাস, এগুলো ছিলেন। কিন্তু আমাদের যে প্রসেনিয়াম থিয়েটার, যেটা একেবারেই ব্রিটিশদের আদলে আমরা দেখেছি, 3 দিক বন্ধ 1 দিক খোলা, এই উইং, স্কাই, ড্রপ সিন, ব্যাকড্রপ, এই যে শব্দগুলো, এগুলো সব আমরা ব্রিটিশ থেকে পেয়েছি। এবং 1795 সালে একজন রাশিয়ান ভদ্রলোক গেরাসিম লেবেদেব, অনেকে বলে হেরাসিম লেবেদেব, যিনি নাকি রাশিয়ান একজন ভাষাবিদ, উনি প্রথম বাংলা থিয়েটারটা বাংলা ভাষায় করলেন। রাশিয়ান ভদ্রলোক ভাষাবিদ, বাংলা শিখছিলেন তখন, কিন্তু ইনিই প্রথম কিন্তু বাংলা থিয়েটার প্রসিনিয়ামে প্রথম করলেন, এবং সেটা হচ্ছে 1795-এর 28 নভেম্বর। তো এই যে সময়টা, এবং যেটা করলেন তার আগে যেটা ছিল নাটকের, সেটা হচ্ছে ব্রিটিশরা এখানে তাদের কমিউনিটির জন্যে, তাদের বন্ধুবান্ধব, তাদের যারা নাকি এখানে ছিলেন, আমলারা কাজ করতেন ইত্যাদি ইত্যাদি, তাদের জন্য তারা শো করতেন, নাটক হতো তখন, এবং সেগুলোতে আমাদের দেশীয় মানুষের কোনো রকমের প্রবেশাধিকার ছিল না। তো এই প্রথম লেবেদেব প্রথম বাংলা থিয়েটার করলেন, যেখানে সাধারণ বাঙালিরা, সাধারণ মানুষ তখনও থিয়েটারে যায়নি, সেটাও সিলেক্টেড কিছু মানুষ তখন গিয়ে, বাঙালিরা তখন বুঝলেন যে হোয়াট ইজ থিয়েটার, মানে যাত্রা থেকে সরে এসে থিয়েটারটা কি, এটা তাদের সামনে ব্রিটিশ ছাঁচের যে থিয়েটারটা, এটা ওরা দেখলেন। এবং কাল্পনিক সংবদল বলে একটা নাটক তখন করা হয়েছিল, এবং তখনকার বাংলা মানে তো একেবারেই সেটা মৌলিক নাটক নয়, একটা ইংলিশ নাটক থেকে তর্জমা করা হয়েছিল, লাভ ইজ দ্য বেস্ট ডাক্তার, এই সমস্ত নাটক করা হয়েছিল। 2টো নাটক হয়েছিল। এটা কলকাতার এজরা স্ট্রিটে তৈরি হয়েছিল, বেঙ্গল থিয়েটার বলে নাম দিয়ে উনি শুরু করেছিলেন। এবং এর পরবর্তীকালে এটা খুব দুঃখজনক ঘটনা আছে, বেঙ্গল থিয়েটারের যে থিয়েটার হল উনি বানিয়েছিলেন লেবেদেব, সেটাকে পুড়িয়ে দেওয়া হয় এজরা স্ট্রিটের সেই বাড়ি। কিন্তু তারপরেও এই থিয়েটারটা কিন্তু রয়ে যায়। এবং তারপরেই এমনকি যাত্রা নয়, আবার থিয়েটারে নয়, এর মাঝামাঝি কিছু কিছু জিনিস তৈরি হলো, কিছু কিছু নাটক, মানে ওই জাতীয় থিয়েটার তৈরি হলো, যেগুলো মানে শিল্পের দিক থেকে এতটা গ্রহণযোগ্য নয়, এবং এগুলোর মান সম্পর্কেও অনেকেই ছিলেন, মানে নানা রকমের হালকা রসিকতা এগুলো চলে আসতো। এবং তখনই মঞ্চে এলেন মধুসূদন দত্ত, এবং উনি হালটা ধরলেন প্রথম। এবং এটা হচ্ছে একদমই 19বিংশ শতকের একেবারে গোড়ার দিকটা, জাস্ট শুরু হচ্ছে 1800 শতকের এই 12-14 এরকম সময়টাতে। এবং মধুসূদন দত্তের শর্মিষ্ঠা নাটক, বিশেষ করে শর্মিষ্ঠা, এবং তার পরবর্তীকালে আরও বিক্রমাদিত্য, এগুলো অনেক নাটক যেগুলো আছে, সেই নাটকগুলো আস্তে আস্তে অভিনীত হতে থাকে। এবং সেই সঙ্গে সঙ্গে আরেকটা ঘটনা যেটা ঘটলো 1850 নাগাদ, সেটা হচ্ছে দীনবন্ধু মিত্রের নীলদর্পণ। তো এই দুটো কিন্তু তখন বাংলা থিয়েটারেরই মুখটাকে একটুখানি ঘুরিয়ে একটা নতুন পথে যাত্রাটা শুরু করলো। কিন্তু তখনও যে থিয়েটারটা হতো সেটা সাধারণের জন্য ছিল না, সেটা ওই জমিদার বাবুরা তাদের বাগান বাড়িতে কিংবা তাদের বাড়ির সামনে একটা মঞ্চ তৈরি করে, ওই ব্রিটিশ মডেলের মঞ্চ তৈরি করে, হ্যাঁ, তারা এখানে করতেন। এবং বাবুরা তখন, বাবু সমাজের যারা ছিলেন, তারা এসে এই নাটকগুলোতে অংশগ্রহণ করতেন, অভিনয় করতেন, এবং দর্শকরাও সেই সম্প্রদায়েরই ছিল। এবং তখনই কিন্তু যে লোকটির আবির্ভাব, তিনি হলেন গিরিশচন্দ্র ঘোষ, যিনি বাগবাজার অ্যামেচার থিয়েটার কিংবা তার পরবর্তীকালে যে ন্যাশনাল থিয়েটার গড়লেন, তখন উনি বুঝলেন যে নাটকের জন্য শিক্ষার প্রয়োজন। নাটক এমনই একটা বিষয়
এর জন্য একটা প্রস্তুতির প্রয়োজন, এর জন্য একজন গুরুর প্রয়োজন, একজন শিক্ষকের প্রয়োজন। এবং এই যে নাট্যগুরু শব্দটাও কিন্তু প্রথম আমরা গিরিশচন্দ্র পরবর্তীকালেই পাই। গিরিশচন্দ্র ঘোষকেই কিন্তু নাট্যগুরু বলা হয়। আচ্ছা আচ্ছা। এবং এর জন্য যে ট্রেনিং দরকার, এটা একটা শিক্ষার দরকার। এর জন্যে চলন বলন কিভাবে হবে, কিভাবে আমাদের অভিব্যক্তি হবে, রস বোধ, ভরতমুনির যে নাট্যশাস্ত্র রয়েছে তার উপরে এই যে সমস্ত কিছু মিলিয়ে শুরু হলো আমাদের গিরিশচন্দ্রের যুগ। এবং তখন ন্যাশনাল থিয়েটারটা এত ইম্পর্টেন্ট কেন, এত গুরুত্বপূর্ণ কেন? এই জন্যে গুরুত্বপূর্ণ, উনি এটা ভেবেছিলেন যে শুধুমাত্র এইরকম বাবুদের জন্য আর জমিদারদের জন্য থিয়েটার করলে থিয়েটার বাঁচবে না। থিয়েটারকে তার পেশা হিসেবে গ্রহণ করে এবং দক্ষতার সঙ্গে, পারদর্শিতার সঙ্গে মানুষের সামনে এটা উপস্থাপিত করতে হবে। এবং দর্শকও শুধু বাবুরা আর জমিদার বাবুরা হলে হবে না, সাধারণ মানুষ সেখানে আসতে হবে। এবং তখনই ন্যাশনাল থিয়েটার তৈরি হলো, যেটা নাকি ভারতবর্ষের প্রথম পেশাদার থিয়েটার। এবং এটা আমাদের খুবই গর্বের বিষয় যে বাংলাতে প্রথম এটা তৈরি হয়েছিল এবং গিরিশচন্দ্র ঘোষ সেটা শুরু করেছিলেন 1872। এবং পরে আবার এটা থেকে তিনি, সমস্যা ছিল নানা রকমের, সেটা থেকে বেরিয়ে এসে তিনি গ্রেট ন্যাশনাল থিয়েটার আবার 1873-এ তৈরি করলেন। এবং সেখান থেকে ধীরে 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 তার পথ চলা, নানা রকমের সমস্যা ইত্যাদি ইত্যাদি করে এই লোকটি তার কতটা নাটক লিখেছিলেন এ নিয়ে নানা রকমের আলোচনা রয়েছে। কেউ বললেন শতাধিক, কেউ বলছেন 80, কেউ বলছেন 70, এরকম আছে। কিন্তু যাই হোক, প্রচুর নাটক তিনি লিখেছেন এবং নাটকের এমন কোনো ক্ষেত্র নেই যেটা বাদ নেই। ক্ষেত্র বলতে আমি বলছি গীতিনাট্য থেকে আরম্ভ করে, প্রহসন থেকে আরম্ভ করে, ঐতিহাসিক নাটক, পৌরাণিক নাটক, সামাজিক নাটক, চরিত্র ভিত্তিক নাটক, এই যে বিভিন্ন দিকে চরিত্রে মানে নাটকের যে বিভিন্ন ক্ষেত্রগুলো রয়েছে, কোনো জায়গাতেই উনি বাদ দেননি। ওনাকে বলা হয় যে নাট্যকার হিসেবে উৎপল দত্ত বলেছেন যে গিরিশচন্দ্র ঘোষের মতো নাট্য প্রতিভা আজ পর্যন্ত ভারতে জন্মায়নি। এবং তার যে কোনো নাটককে আমরা বিশ্ব থিয়েটারের, বিশ্ব নাট্য ভাণ্ডারের সমতুল্য, যে কোনো নাটক। তার ঐতিহাসিক নাটকের মধ্যে সিরাজউদ্দৌলা রয়েছে, মীর কাসিম রয়েছে, শিবাজি রয়েছে, হ্যাঁ, ছত্রপতি শিবাজি রয়েছে। তার সামাজিক নাটকের মধ্যে প্রফুল্ল তো প্রায় কি বলবো, এটা আমার সাজানো বাগান শুকিয়ে গেছে, এটা বাঙালির প্রায় আপ্তবাক্য হয়ে গেছে। এই যে আমাদের যে সংঘবদ্ধ পরিবার, যৌথ পরিবারের যে ভাঙন, এই ভাঙনের যে চরিত্র যোগেশ, হ্যাঁ, যখন তার পরিবার ভেঙে যাচ্ছে, যে নাকি নিজের ভাইকে, ছোট ছোট ভাইদের মাতার মৃত্যুর পরে প্রায় পিতৃ জায়গাতে থেকে ওদেরকে বড় করে তুলেছিল, যখন তাদের পরিবার আস্তে আস্তে ভেঙে যাচ্ছে, তখন যোগেশ বলছে যে নেশাগ্রস্ত হয়ে গেছে এবং বলছে যে আমার সাজানো বাগান শুকিয়ে গেল। বলিদান সামাজিক নাটক, হ্যাঁ, পৌরাণিক নাটকের মধ্যে চৈতন্য লীলা, মানে চৈতন্যের উপরে, মানে তার জীবনভিত্তিক নাটক রয়েছে বিল্লমঙ্গল, হ্যাঁ, এরকম অসংখ্য নাটক লিখেছেন। এবং সীতার বনবাস, অসংখ্য নাটক বাংলা যে নাট্য সাহিত্য সেটাকে যেমন সমৃদ্ধ করেছে, বাংলা নাট্যমঞ্চকে মানে আলোকিত করেছে। এবং আজকেও আমরা মনে করি এই নাটকগুলো আমাদের বাংলা যে নাট্য সম্ভার রয়েছে, বাংলা নাট্য সাহিত্যের যে বিপুল ভাণ্ডার রয়েছে, এর মধ্যে সবগুলিগুলো মণিমুক্তা, সবগুলো হীরা জহরত। এগুলো আপনি কথা প্রসঙ্গে শ্রী চৈতন্য লীলার কথা উল্লেখ করছিলেন, এখানেই এসে যায় যে এই নাটকটি দেখার জন্য এসেছিলেন রামকৃষ্ণ পরমহংসদেব। এবং আমরা প্রত্যেকে জানি যে গিরিশচন্দ্র ঘোষের জীবনে শ্রী শ্রী ঠাকুরের একটা বিশেষ ভূমিকা রয়েছে। তো ওনার জীবনের এই অংশটা যদি আপনি একটু উল্লেখ করেন। এটা তো মানে আমরা নটি বিনোদিনী নাটক, যাত্রা, এগুলোর দৌলতে রামকৃষ্ণর প্রসঙ্গ এলেই যে দুজনের নাম আসে, একজন হচ্ছেন বিবেকানন্দ, আমি সারদা মায়ের কথা বলছি না, পরেই যে নামটা আসে তিনি হচ্ছেন গিরিশচন্দ্র ঘোষ। কিন্তু গিরিশচন্দ্রর সঙ্গে তার এমন একটা সময় তার দেখা হয়েছিল, চৈতন্য লীলা তখন অভিনয় করছেন বিনোদিনী দাসী, এবং তার যে মানে তার যে ছাত্রছাত্রীরা ছিলেন, তার যে শিক্ষার্থীরা ছিলেন গিরিশচন্দ্র ঘোষের এর মধ্যে
সবচেয়ে বিখ্যাত, যার নাম সবাই আমরা জানি, বাংলার মানুষ, তিনি হচ্ছেন বিনোদিনী দাসী, নটি বিনোদিনী যাকে বলা হয়। এবং একেবারেই সমাজের অন্তজ একটা পরিবার, পতিতা গৃহ থেকে তার মা ওই প্রফেশনে ছিলেন, ওখান থেকে তুলে এনে, এবং এর জন্য গিরিশচন্দ্র ঘোষকে কম গঞ্জনা পোহাতে হয়নি। তার পরিবারের বাইরে সর্বত্র যে তিনি তো মানে এই থিয়েটারটাকে একেবারে রাস্তায় নামিয়ে দিয়েছেন। প্রচুর মানে সমালোচনা, প্রচুর গঞ্জনা তাকে সহ্য করতে হয়েছিল, কিন্তু তারপরেও বিনোদিনী দাসীর মতো একজন অভিনেত্রীকে উনি বাংলা থিয়েটারে উপহার দিয়েছিলেন। এবং সেই নাটকই দেখতে গেলেন রামকৃষ্ণদেব, পরমহংস ঠাকুর দেখতে গেলেন, এবং দেখার সময় বলেছে যে ঠিক আছে, ওনার কিন্তু লাগবে, টিকিট কাটতে লাগবে। আচ্ছা। এবং ওনার সঙ্গে তার যে ভাগ্নে টাগ্নে এরা সবাই ছিল, যে সবাই মিলে টিকিট না ছাড়া কিন্তু হবে না। তখন কি পয়সা নেই, কি হবে? আচ্ছা ঠিক আছে, এই গল্পগুলো আমরা জানি। তুমি বললেন যে তুই আমাকে কর, আমাকে ঠাকুরের নাম অন্তত 3 বেলা 3 বার নেই অন্তত। এবং তখন তার মানে জীবনের এমন একটা জায়গাতে তখন প্রচুর মদ্যপান করতেন, নেশাগ্রস্ত হিসেবে। গিরিশচন্দ্র ঘোষ মানে একটা নেশাগ্রস্ত মানুষ। এত লেখালেখি হচ্ছে, এত অভিনয় করছেন, এত নাট্যাচার্য ইত্যাদি ইত্যাদি পাচ্ছেন। বাংলা থিয়েটারের গ্যারিক বলা হয়। হ্যাঁ, ইংল্যান্ডের যে বিখ্যাত ইংলিশ অভিনেতা গ্যারিক, তার সঙ্গে তুলনা করা হয়, নাট্যকার হিসেবে শেক্সপিয়ারের সঙ্গে তুলনা করা হয়, কিন্তু তারপরেও নেশাগ্রস্ত গিরিশচন্দ্রের দুর্নাম, সেই ছাপটা রয়ে গেল, সেই ছাপটা ছিল। যাই হোক, তখন এসে উনি ওই যে বলেছিলেন যে আমাকে তুই দে, আমাকে অন্তত দিনে একবার অন্তত ঈশ্বরকে, আমি এসব পারবো না, আমার যা হয় তুমি করো, আমার যা যদি কিছু মনে হয় আমার ভালো করার তুমি করো, তো উনি আমাকে বকলমা দে, তোর বকলমা দে, এইগুলো। এটা ঠিক যে তার এই যে জীবন, তার এই যে মানে কি বলবো, তার এই যে বেহিসেবী জীবন, অনিয়ন্ত্রিত জীবনধারা ছিল, সেই জীবনকে একটা নির্দিষ্ট খাতে, একটা নির্দিষ্ট ধারায়, একটা নির্দিষ্ট পথে, এবং সেই সঙ্গে সঙ্গে একটা আধ্যাত্মিক পথে এই যে নিয়ে আসাটা, এটা রামকৃষ্ণদেবের পক্ষেই সম্ভব হয়েছিল। এবং বিনোদিনী দাসীর কে পর্যন্ত উনি আশীর্বাদ করেছেন তার অভিনয় দেখে, বলেন এটা কি, এটা মেয়ে, উনি ভাবতেই পারেননি যে এটা একজন অভিনেত্রী, এটা এই নিমাইয়ের অভিনয়টা করছে। দেখে দেখে কাঁদতে কাঁদতে আকুল হয়ে গেছেন তার অভিনয় দেখে, আশীর্বাদ করে গেছেন। এবং সেই সঙ্গে তার এই যে আশীর্বাদ, বিশেষ করে গিরিশচন্দ্রের সারা জীবন ধরে যে আশীর্বাদ, এবং পরবর্তীকালে একেবারেই মানে গিরিশচন্দ্র ঘোষের পড়লেই দেখা যায় তার পরবর্তী জীবনটা যখন থেকে নাকি থিয়েটার থেকে একটু হয়তো সরে এসছেন, স্টার থিয়েটারের যুগও পেরিয়ে গেছে, তার এই পরবর্তী জীবনটা কিন্তু পুরোটাই ঠাকুরের সঙ্গে তিনি কাটিয়েছেন। আধ্যাত্মিক পথে ঠাকুরের সঙ্গে, ঠাকুরের ভালো মন্দ সমস্ত কিছু করা, এবং তার যে শিষ্যগুলো যারা ছিলেন, শিষ্যরা, অন্যতম শিষ্যরা, তাদের মধ্যে একজন হয়ে উঠেছিলেন। গিরিশচন্দ্র ঘোষ বর্তমান সময়ে কেন প্রাসঙ্গিক, এই প্রশ্নটা যদি রাখা হয় তাহলে অনেকগুলো উত্তর আসবে, সেই বিষয়ে আসবো আপনার কাছে। কিন্তু একটা জিনিস আমরা গিরিশচন্দ্র ঘোষের জীবন চর্চা করলে দেখি যে বারবার অর্থের সামনে ওনাকে হার মানতে হয়েছে জীবনের। যখনই উনি ভালো কিছু সাহিত্যের জন্য, মঞ্চের জন্য কিছু করতে চাইছেন, ভালো কিছু করতে চাইছেন, তখনই দেখা যাচ্ছে যে মালিক পক্ষর সঙ্গে কোথাও না কোথাও একটা বিবাদ হচ্ছে, এবং এই যে অর্থের প্রয়োজন নাটক করার জন্য, অভিনয় করার জন্য, এবং অভিনেতারা ঠিক এই জায়গাটাতেই দুর্বল। আপনার কি মনে হয় যে এখনো পর্যন্ত আমরা সেই জায়গাটার সাথে লড়াই করছি? দেখুন, থিয়েটারের যে পর্যায়গুলো আমরা পেরিয়ে এসেছি বাংলা থিয়েটারের, সেগুলো হচ্ছে যে মধুসূদন আমি বললাম, এবং দীনবন্ধু মিত্রের সময়টা বললাম, তারপরে গিরিশ যুগ একটা দীর্ঘ সময়, এবং এরপরে রবীন্দ্রধারা। হ্যাঁ, এই দেখো, এই যে গিরিশচন্দ্রের সময় কিন্তু ঐতিহাসিক নাটক, পৌরাণিক নাটক, হ্যাঁ, তার প্রথম নাটক হচ্ছে আগমনী, যেটা নাকি একেবারে গীতিধর্মী নাটক, এটা প্রথম লেখা নাটক 1862 সালে। তো এই যে এর পরবর্তী ধাপে এগুলো সবই হচ্ছে সামাজিক বা এই জাতীয়। হ্যাঁ, কিন্তু এর পরবর্তীকালে কিন্তু রবীন্দ্রনাথ আরেকটা ধারা নিয়ে এলেন, সেখানে রূপক নাটক এলো, সাংকেতিক নাটক এলো। হ্যাঁ, এই যে নাটকের ভেতর দিয়ে যে অন্য একটা কথা বলে দেওয়া,
ডাকঘর সময়কে ডাকঘর হোক, রক্তকরবী হোক, এই সমস্ত নাটকগুলো, এই প্রত্যেকটা নাটকের মধ্যেই রবীন্দ্রনাথ সরাসরি কোনো কথা বলেননি, সমাজকে তুলে ধরেছেন, হ্যাঁ, এই যে পশ্চিমী দুনিয়াকে তুলে ধরেছেন, এবং যে অর্থের যে দম্ভ রক্তকরবীতে তুলেছেন, একদিকে সাধারণ মানুষ, খেটে খাওয়া মানুষ, সেই শ্রমিকরা, আর একদিকে যক্ষপুরীতে সেই রাজা, এই রাজা এবং যক্ষের শ্রমিকদের মধ্যে যে দ্বন্দ্ব, নন্দিনী যে প্রাণের হাওয়া নিয়ে এসেছিল, মুক্ত হাওয়া নিয়ে এসেছিল, এই সমস্ত কিছু এই রবীন্দ্রনাথের এই ধারাটার পরে কিন্তু বহুদিন ছিল এটা রবীন্দ্রনাথের নাটক নিয়ে আমরা রবীন্দ্রনাথের নাটকে সাঁতার দিয়েছি সেই সময়টাতে। এর পরবর্তীকালেই এলো গ্রুপ থিয়েটার, যেটা নাকি 1943-44 সালে গণনাট্য আন্দোলন এবং সেই সঙ্গে সঙ্গে নবান্ন নাটক, 1943-এর মন্বন্তর এবং দ্বিতীয় বিশ্বযুদ্ধ যখন চলছে, এই সময়টাতে এই দ্বিতীয় বিশ্বযুদ্ধ এবং মন্বন্তর এই দুটোকে কেন্দ্র করে বিজন ভট্টাচার্য লিখলেন নবান্ন, এবং এই নবান্ন নাটকের মধ্য দিয়েই বাংলা থিয়েটারের আরেকটা আমূল পরিবর্তন হলো। এই যে পেশাদারি থিয়েটার থেকে আরেকটা মুখ বেরিয়ে গেল, সেটা হচ্ছে ছোট ছোট গ্রুপ করে একটা আদর্শকে সামনে রেখে থিয়েটারটা করা। এবং এর পরবর্তীকালে আমরা এখনো গ্রুপ থিয়েটার বলি, আমরা এখনো যে থিয়েটারগুলো করছি এই রাজ্যে যে আমরা করছি বিভিন্ন গ্রুপের নামে, তাই না, এক একটা গ্রুপ, অমুক গ্রুপ, তমুক গ্রুপ, এরকম গ্রুপের নামে। এবং এই গ্রুপগুলোতে যারা করছে, মানে যারা করছেন তাদের মধ্যে একজন নেতা বা নেতৃত্বে থাকছেন, একজন পরিচালক থাকছেন, এবং সেই পরিচালককে কেন্দ্র করে একটা দল তৈরি হচ্ছে, এই হচ্ছে গ্রুপ থিয়েটার। এবং তারা কি করছে, তারা সমাজ পরিবর্তনের কথা বলছিল, এখন বলে কিনা সন্দেহ আছে। এ নিয়ে আরেকটা নতুন ধারা তৈরি হয়েছে। তো এই যে এত কিছুর মাঝখানে গিরিশচন্দ্র ঘোষের যে যুগটা রয়েছে, এখানের মধ্যে সবচেয়ে ইম্পর্টেন্ট যেটা হচ্ছে, এটা হচ্ছে একটা হচ্ছে নাটকের জন্য শিক্ষার প্রয়োজন, যেমন করে চিত্রশিল্প জন্য, পেন্টিংয়ের জন্য একজন শিখতে হয়, যেমন করে নৃত্য একজন গুরু ধরে শিখতে হয়, এই থিয়েটারটাও একজন গুরু ধরে, একজন শিক্ষকের মাধ্যমে সেটা শেখার বিষয় রয়েছে। এর জন্যে অনুশীলনের প্রয়োজন। আমি জন্ম থেকে আমার প্রতিভা থাকতে পারে, কিন্তু সেই প্রতিভাটাকে শানিত করা প্রয়োজন, সেটাকে থিয়েটার মুখী করা দরকার। এবং এই যে বিষয়টা, এই বিষয়টাকে প্রথম ধরিয়েছেন আমাদের গিরিশচন্দ্র ঘোষ। আমরা আজকাল দেখছি যে আমাদের চারদিকে প্রচুর থিয়েটারে ওয়ার্কশপ হচ্ছে। আজকের থেকে 30 বছর আগে কিন্তু থিয়েটার ওয়ার্কশপ শব্দটাই আমরা শুনিনি, আমিই শুনিনি। আমার যখন একবার থিয়েটারে আমি শুরু করি আজকের থেকে 45 বছর আগে, তখন থিয়েটার ওয়ার্কশপ বলে কোনো শব্দ শুনিনি, কিন্তু এর পরে শুনছি আস্তে আস্তে এটা খুবই প্রাসঙ্গিক হয়ে যাচ্ছে, এবং এটা মনে হচ্ছে এটা ছাড়া হয় না। একটা শিক্ষা ছাড়া যেমনভাবে কোনো কিছুই করা যায় না, হ্যাঁ, একটা শ্রমের যদি কাজ করতে যাও, একটা মাটি কাটতে গেলেও কোদালটাকে তুমি কিভাবে ধরবে, কত অ্যাঙ্গেলে, যে কাটছে হয়তো সে জানে না, কিন্তু তাকে যে শেখাচ্ছে সে কিছু না জেনে হলেও তাকে কিন্তু বোঝাচ্ছে, এইভাবে মাটিটাকে তোলো, এইভাবে দিয়ে রাখো ঝুড়িতে। এই সমস্ত কিছু কিন্তু একটা শেখার ব্যাপার রয়েছে। এই যে বিষয়টা, এখন তো নানা রকমের প্রতিষ্ঠান রয়েছে আমাদের দেশে, ন্যাশনাল স্কুল অফ ড্রামার মতো প্রতিষ্ঠান রয়েছে, যারা সারা পৃথিবীর মধ্যে একটা বিখ্যাত নাট্য শিক্ষা প্রতিষ্ঠান। আমাদের অসংখ্য ওয়ার্কশপ হচ্ছে, অসংখ্য থিয়েটার স্কুল তৈরি হয়েছে সারা দেশে। প্রত্যেক ইউনিভার্সিটিতে প্রায় থিয়েটারের একটা ব্রাঞ্চ রয়েছে। আমাদের ত্রিপুরা ইউনিভার্সিটিতেও মাস্টার ডিগ্রিতে থিয়েটারের কোর্স খোলা হয়েছিল, যদিও একটা বন্ধ হয়ে গেছে, আমি জানি না আবার খোলা হবে কিনা। এই সমস্ত কিছু আমাদের ত্রিপুরাতে এনএসডির ন্যাশনাল স্কুল অফ ড্রামার একটা উইং রয়েছে, টিআইই উইং, থিয়েটার ইন এডুকেশন। হ্যাঁ, এডুকেশনে কিভাবে থিয়েটারটাকে প্রয়োগ করা যায় সেই বিষয়গুলো, এই যে সমস্ত কিছুর গোড়ায় রয়েছেন গিরিশচন্দ্র ঘোষ। যদি গোড়াটা ধরে টান দিতে হয় তাহলে কিন্তু গিরিশচন্দ্র ঘোষ এসে পড়বে। আর সেই সঙ্গে হচ্ছে আরেকটা জিনিস, যে থিয়েটারকে শুধু অ্যামেচার দৃষ্টিভঙ্গিতে নিলে হবে না, শখের থিয়েটার। আমরা দেখেছি আমাদের পাড়াতে আগে দুর্গাপূজার সময় হতো, নানা রকমের কালী পুজোর সময় হতো, হ্যাঁ, যে সবাই মিলে, পাড়ার সবাই মিলে একটা থিয়েটার করবো। এটা কোনো রকমের নিয়ম শৃঙ্খলা নেই, যে যখন পারে আসছে, হ্যাঁ, যে যেদিন পারে আসছে,
হ্যাঁ প্রম্পট হচ্ছে, কি কি কোনো রকমের প্ল্যানিং নেই, কিন্তু মানুষ এটা দেখে দেখেই উপভোগ করছে। খুব উপভোগ করতো, আনন্দ করতো। হুম, কিন্তু এখন যখন নাকি টেকনোলজির ক্রমশ আমরা ডেভেলপমেন্ট হচ্ছে, আমাদের কাছে যখন টিভি চলে আসছে, আমাদের কাছে যখন পৃথিবীর সমস্ত আধুনিক যে অ্যামিউজমেন্ট এবং এন্টারটেনমেন্টের যেগুলো যা রয়েছে সমস্ত কিছু আমার হাতের মুঠোর মধ্যে চলে এসছে, তখন কিন্তু আমার ওই ওই জায়গায় পড়ে থাকলে হবে না, আমার অ্যামেচার থিয়েটার নিয়ে পড়ে থাকলে হবে না। আমার অ্যাটিটিউড মাস্ট বি প্রফেশনাল, আমাকে প্রফেশনাল হতে হবে। আমি হয়তো ত্রিপুরার মতো জায়গা বা ভারতবর্ষের অধিকাংশ শহরের মধ্যে এখনো মানে থিয়েটারকে পেশা হিসেবে নেওয়ার মতো জায়গা নেই, সেটাই, তৈরি হয়নি, সেটাই, সেটাই। তাই না? একজন ছেলে কেন ঝুঁকি নেবে, কেন ঝুঁকি নেবে, ঝুঁকি কেন নেবে যে আমি থিয়েটারটা নাটক করবে? করব? কিন্তু এই যে যদি আমরা এটা যদি করি যে কেন ঝুঁকি নেব, কেন করব, তার মানেটাই কি একটা ক্ষেত্র তৈরি করতে হবে যেখানে থিয়েটার থেকে অন্তত একটা তার ভালোবাসাটা আছে। যারা থিয়েটার করছে, গিরিশচন্দ্র ঘোষ এতদিন ধরে খেয়ে না খেয়ে এই থিয়েটার কোম্পানিগুলোর সঙ্গে যুদ্ধ করে আমৃত্যু থিয়েটারের সঙ্গে ছিলেন কেন? কেন? থিয়েটারকে আগে ভালোবাসতেন। হ্যাঁ, এমন একটা জায়গা হয়ে গিয়েছিল যে থিয়েটার তার প্রাণবায়ু। আমাদের অনেক ক্ষেত্রে অনেকেই আছেন বাংলা থিয়েটারে যারা থিয়েটারকে ওইভাবে নিয়েছেন, ওই একটা অনেকে নেশা বলেন, একদম, একদম। হ্যাঁ নেশা বলেন, যেটা নেশা, নেশা শব্দটা হলে খুব নেগেটিভ মনে হয়। হ্যাঁ, মনে হয় যে এটা বাজে কিছু, নেশা মানে হচ্ছে বাজে কিছু, না, তাই না? আপনি পজিটিভ সাইড কিন্তু থেকে বলছেন। থিয়েটারের ক্ষেত্রে থিয়েটারটা যেভাবে যারা নেশা হয়েছে তাদের, তারা কিন্তু জীবনে কোনোদিন থিয়েটার ছাড়া পারে না, থাকতে পারবেন। এক্ষেত্রে একটা একটা এবং বিশেষ- সেই জায়গাতেও হ্যাঁ, গিরিশচন্দ্র ঘোষ আমাদের পথিকৃৎ। উনি দেখিয়েছেন কি করে ওই সময়টাতে, আজকের থেকে 150-160 বছর আগে, হ্যাঁ, কি করে একটা দল করে, একটা কোম্পানি করে টিকিট বিক্রি করে সাধারণ মানুষ এসে দেখতো। তো জমিদার বাবুরা না, একদম। বাবু সমাজ না, সবাই সাধারণ মানুষ এসে টিকিট কেটে নাটক দেখছে, মানুষ মুগ্ধ হয়ে যাচ্ছে, হাসছে, কাঁদছে, এবং দিনের পর দিন সেটা চলছে। এবং এই থিয়েটার কোম্পানির যতগুলো মানুষ আছে, অভিনেতা অভিনেত্রী থেকে আরম্ভ করে, প্রমটার থেকে আরম্ভ করে, মিউজিশিয়ান থেকে আরম্ভ করে, গেট কিপার থেকে আরম্ভ করে, ম্যানেজার থেকে আরম্ভ করে, সবার বেতন এখান থেকে হচ্ছে। অর্থাৎ আপনি যেটা বলতে চাইছেন যে গিরিশচন্দ্র ঘোষ থেকে আমরা যেটা সব থেকে ভালো শিখতে পারি যে শুধুমাত্র একটি নাটক লিখে দিলাম এখানেই শেষ নয়, সেটাকে এক্সিকিউট করা মঞ্চে, এবং তারপর তার জন্য এক্সিকিউট করার জন্য যেটা প্রয়োজন বিপণন, এই নাটকটির বিজ্ঞাপন, তারও দায়িত্ব নিতে হবে নাট্যকারকে। কারণ উনি যেভাবে নাটকটাকে ভালোবাসেন, একজন প্রডিউসার হয়তো সেভাবে ভালোবাসবেন না। এটা আবার একার পক্ষেও সম্ভব না। আচ্ছা, এর জন্য একটা সংঘবদ্ধ একটা সংগঠন বা সংঘবদ্ধ একটা প্রয়াস দরকার। এবং সেখানে থিয়েটারের, এজন্যই থিয়েটারের গ্রুপগুলোরও আছে। এখন যে কলকাতায় আমরা থিয়েটার গ্রুপ আমরা দেখছি, বা আমাদের এখানে যে থিয়েটার গ্রুপগুলো আছে, আমরা কিন্তু একটা চেষ্টা কিন্তু আছে করছেন যে ছেলে মেয়েগুলো আসছে, কারণ বেশিরভাগই হচ্ছে মানে কলেজ, ইউনিভার্সিটি স্টুডেন্ট, কিংবা সদ্য পাস করেছে ইউনিভার্সিটি, তারপরে কিছু টিউশন করছে, কিছুটা চাকরি করছে, এইগুলো ছেড়ে কিন্তু দিনের পর দিন তারা আসছে। করছে। হ্যাঁ, অনেকের কিন্তু আসার জন্যে, রিহার্সেলে আসার জন্য তাদের বাবার কাছে হয়তো টাকা পয়সা নিয়ে আসতে হচ্ছে, কিন্তু এটা তো বেশি দিন চলবে না। হাউ লং? একটা অত্যন্ত প্রাসঙ্গিক প্রশ্ন, যে যে সময়ে আমরা এখন বাস করছি, একবিংশ শতাব্দীতে, আমরা দেখছি এখন সিনেমার খুব দোর্দণ্ড প্রতাপ একটা সময় চলছে, তার পাশাপাশি এসছে ওটিটি প্ল্যাটফর্ম। তো এই সময়ের মাঝে যেখানে আমি ঘরে বসে ফ্যান কিংবা এসির নিচে বসে খেতে খেতে কিছু একটা ছায়াছবি দেখতে পারছি, কিংবা ওয়েব সিরিজ দেখতে পারছি, আমি কেন থিয়েটার দেখতে যাব? পায়ে হেঁটে কিংবা গাড়ি করে এত ঝক্কি নিয়ে কেন আমি থিয়েটার দেখব? এইটাই প্রশ্নটা হচ্ছে যে রামকৃষ্ণদেব কেন থিয়েটার দেখতে এসেছিলেন? তখন অবশ্য টিভি ছিল না, আর মোবাইলও ছিল না, ওটিটি প্ল্যাটফর্ম ছিল না, সিরিজ ছিল না। বিষয়টা হচ্ছে যে এই যে প্রত্যেকটা মাধ্যমগুলো, এই মাধ্যমগুলোতে আমি ইনঅ্যাক্টিভ এজ এ অডিয়েন্স, আমার কোনো কিছু করার নেই। আমি ওই মানুষগুলোকে ওই যে দেখছি যাদের, ওদের সঙ্গে আমার কোনো সম্পর্ক নেই প্র্যাকটিক্যালি। যে কোনো অভিনেতা, বলিউড, হলিউড কিংবা টলিউড হোক, এদের সঙ্গে তো আমার কোনো রকমের রিলেশন তৈরি হচ্ছে না। থিয়েটারের সবচেয়ে ইউনিক বৈশিষ্ট্যটা কোনটা?
সবচেয়ে বড় বৈশিষ্ট্য হচ্ছে যেটা একটা লাইভ প্রসেস। যারা করছেন অভিনয় তারা লাইভ, তারা জীবন্ত, তারা মানুষ, জীবন্ত মানুষ। আর এদিকে যারা দেখছেন তারাও জীবন্ত। এই যে জীবন্ত মানুষের রসের ভাবের আদান প্রদান, এটাই হচ্ছে থিয়েটারের মূল শক্তি। এজন্যেই থিয়েটার মরে 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 যাচ্ছে করতে আবার বেঁচে ওঠে। এত সব যুদ্ধর, এই যে এত সব আজকের দিনে টিভি, মোবাইল ইত্যাদি ইত্যাদির যুগ, তারপরেও যুদ্ধ করে কিন্তু এই আগরতলা শহরে বলো, ধর্মনগর বলো, উদয়পুর বলো, এইসব ছোট ছোট শহরে কিন্তু থিয়েটার টিকে আছে, বেঁচে আছে। কলকাতা, বম্বে, বড় বড় শহরে থিয়েটার আছে। নাসিরুদ্দিন শাহ থেকে আরম্ভ করে বড় বড় যারা একেবারে দিকপাল অভিনেতা, তারাও এই কোটি কোটি টাকার মানে প্যাকেজের সিনেমার অভিনয়ের পরেও সামান্য টাকায় থিয়েটারে ফিরে আসে। কিসের জন্যে? যেমন করে মানুষ লাইন ধরে টিকিট কেটে জীবন্ত মানুষের মানে এগুলো দেখতে যায়, ঠিক একইভাবে যারা আমরা অভিনয় করি আমাদেরও, আমার সামান্য একটুখানি দু একটা সিনেমা করার একটুখানি অভিজ্ঞতা আছে। আমার সামনে কি আছে? ক্যামেরা আছে। আমি যা করছি আমার সামনে হচ্ছে একটা এই একজন আছেন, ওনাকে সন্তুষ্ট করতে পারলেই হয়ে গেল। আর এখানে আমার সামনে হাজার হাজার মানুষ, শত শত মানুষ, 200-400 মানুষ, এতগুলো চোখ, একদম এত আমাকে দেখছে। আমি হাসছি তো ওরা হাসছে, আমি কাঁদলে ওরা সবাই চোখ মুছছে, এটা আমি দেখতে পাচ্ছি, আমি এটা ফিল করছি, তাদের শ্বাস শুনতে পাচ্ছি। খুব ভালো হলে তারা হাততালি দিচ্ছেন। আমার সিনেমা হাততালি, আমার হাততালি তো আর কেউ শুনবে না। আপনি যেটা বলছেন যে অভিনেতার সঙ্গে দর্শকের সম্পর্কটা থিয়েটারে হচ্ছে জীবন্ত, একদম অর্গানিক। এটাই থিয়েটারের, এজন্যই থিয়েটার ইজ ইউনিক। এটা আর কোনো শিল্পের মধ্যে নেই। এজন্যই মানুষ থিয়েটারে বারবার ফিরে আসে। সেজন্যই গিরিশচন্দ্র ঘোষ এই পথ চলাটাই আমাদের প্রথম শিখিয়ে গেছেন, যে মানুষের সঙ্গে, মানুষের কাছে টিকিট বিক্রি করে, ওই ফ্রি টিকিট করে তুমি যে তাকে আনন্দ দেবে তার জন্য তোমাকে বাঁচতে হবে তোমার নিজের। এই যে আদান প্রদান, ভাবের আদান প্রদান হচ্ছে, আবার আর্থিক আদান প্রদানটাও যে হচ্ছে, এটাও যে জরুরি। কোনো কিছুই পৃথিবীতে যে মাগনা নয়, একটা সুইও তুমি মাগনা পাবে না, তো কেন থিয়েটার মাগনা হবে? সেই তো এই যে বিষয়টা, এটা কিন্তু গিরিশচন্দ্র ঘোষ থেকে গিরিশচন্দ্র ঘোষে আমাদের প্রথম শিখিয়েছেন, আমাদের পথ দেখিয়েছেন। সেই পথেই আমরা একটু একটু করে আমাদের এই জায়গাগুলোতেও যে আমরা একটু একটু করে চেষ্টা করছি, অন্তত যে ছেলে মেয়েরা আসছে তাদের যাতে আসা যাওয়ার ভাড়াটা আমরা দিতে পারি, এগুলো যে আমরা একটু একটু করে করছি। হয়তো কোনো এক সময় হবে এখানে আরও কিছু এভিনিউ খুলে যাবে। হ্যাঁ, এখানে টিআইটি, ওই যে টিএফটিআই হয়েছে, ফিল্মের ক্ষেত্র তৈরি হচ্ছে, আরও কিছু হবে। সেখানে হয়তো দেখা যাবে যে ওরা কাজ করতে পারছে, আর আর্নিং হচ্ছে। কিন্তু এটাও ঠিক, থিয়েটারের সঙ্গে যারা কাজ করে অন্যান্য বিষয়গুলো তাদের আবৃত্তি করতে পারে, অনুষ্ঠান সঞ্চালনা করতে পারে, এই সমস্ত যে কোনো বিষয়ের সঙ্গে তারা খুব এক্সপার্ট হয়ে যায়। ফলে এই ক্ষেত্রগুলো কিন্তু তাদের কাছে খুলে যায় একদম। দর্শক বন্ধুরা, আজকে আমরা যাকে নিয়ে কথা বলছিলাম, বাংলা থিয়েটারের কিংবদন্তি শ্রী গিরিশচন্দ্র ঘোষ, এবং আলোচনা করছিলেন রাজ্যের প্রথিতযশা নাট্যকার শ্রী সঞ্জয় কর মহোদয়। এবং স্যারের আলোচনায় যেটা বারবার উঠে আসছিল যে এই প্রজন্মের ছেলে মেয়েদের বা আমাদের প্রত্যেকের বাঁচার জন্য একটা রসদ চাই, এবং থিয়েটার সেটা খুব ভালোভাবেই যোগান দিতে পারে, এবং সেই থিয়েটার যেন সমৃদ্ধ হয়, আরও রুচিসম্পন্ন হয়, তার জন্য আমাদের একটু পেছনে ফিরে যেতে হবে। আমাদের বাংলা থিয়েটার সম্পর্কে জানতে হবে, আমাদের জানতে হবে গিরিশচন্দ্র ঘোষ সম্পর্কে। এবং যারা নতুন অভিনেতা অভিনেত্রী, যারা অভিনয় শিখতে চাইছেন, দক্ষ হতে চাইছেন, সেই দক্ষতা সমৃদ্ধির জন্যও যাকে প্রয়োজন তিনি গিরিশচন্দ্র ঘোষ। স্যার, অসংখ্য ধন্যবাদ আমাদের সঙ্গে আলোচনায় অংশগ্রহণ করার জন্য। নমস্কার। ধন্যবাদ তোমাকেও। দর্শক বন্ধুরা, আপনারা দেখছেন দূরদর্শন ত্রিপুরা। দেখা হবে আরও অন্য কোনো পর্বে। ততক্ষণ ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নমস্কার।